হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব গতকালের ম্যাচ অর্থাৎ আইপিএল 2025-এর ম্যাচ 8 আরসিবি বনাম সিএসকে কে নিয়ে, যে ম্যাচটা চেন্নাইতে হয়েছিল চিপকে, এবং চিপকে আরসিবি কালকের ম্যাচের আগে 17 বছর আগে চেন্নাইয়ের বিরুদ্ধে জিতেছিল। তারা কিন্তু চেন্নাইতে চিপকে কোনোভাবেই জিততে পারে না 8 বার। তারপর যখন দেখা হচ্ছে 2008 সালে পরবর্তীতে 8 বারই কিন্তু আরসিবি হেরেছে, চেন্নাই জিতেছে, অর্থাৎ 8-1 ছিল। কালকে কিন্তু সিনারিও সম্পূর্ণ ভিন্ন দেখিয়েছে। কালকে কিন্তু চিপকে আরসিবিকে অনেক বেশি স্ট্রং টিম দেখিয়েছে। শুধুমাত্র তারা জিতেছে বললে ভুল হবে, তাদের জয়টা প্রচণ্ড স্ট্রং, প্রচণ্ড কনভিনসিং একটা উইন ছিল, এবং সেটা হয়েছে কিন্তু তার কারণ আরসিবির ব্যাটসম্যানদের অ্যাগ্রেসিভ মাইন্ডসেট। আরসিবি কালকে যেরকম ব্যাটিং করেছে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। এটা কিন্তু ব্যাকফায়ার করতে পারতো, যদি ব্যাকফায়ার করতো আমরা আলোচনা করতাম এতটা অ্যাগ্রেশনের কি দরকার ছিল। চিপকে যেটা পার স্কোর সেটা তুলতে না আছে, তার থেকে 20-30 রান এক্সট্রা তোলবার ইচ্ছেটা কেন হলো, এটা একটা ভুল স্ট্র্যাটেজি ছিল। আমরা সেই আলোচনা হয়তো হেরে গেলে আরসিবি করতাম, কিন্তু আমরা কিন্তু সেই আলোচনা করতে পারছি না, তার কারণ আরসিবি ম্যাচ জিতে গেছে। এটাই কিন্তু হয়ে থাকে। কখনো কখনো আপনার যে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট সেটা আপনাকে ফলাফল দেয়, তাহলে প্রশংসা হয়। কখনো কখনো সেটা ফলাফল দেয় না, সেক্ষেত্রে সমালোচনা হয়। কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আরসিবি কিন্তু নিজেদেরকে ব্যাক করছে, কোথাও একটা নিজেদের উপরে অনেক বেশি কনফিডেন্স দেখাচ্ছে, যে কনফিডেন্সটা আরসিবি সেট আপে লাস্ট বেশ কয়েক বছর ধরে সম্পূর্ণরূপে মিসিং ছিল। এটা পরিষ্কার দেখতে পারা যাচ্ছে যে পরপর দুটো ডিজাস্টার কিন্তু অ্যাকচুয়ালি হলো। কেউ আশা করছিল না এসআরই ছাড়বে এবং পান্তের এলএসজি জিতে যাবে, সেই জিনিসটাই হয়েছে। পান্ত ম্যাচের আগে আমি আগের দিনই বলছিলাম, পরিষ্কার টসে এসে বলে দিয়েছিল যে এসআরই যে রান তুলবে আমরা তার থেকে বেশি রান তুলবো, চেস করবার সময় আমরা ওই রানটা আমরা করে ফেলবো। তো সেটা কনফিডেন্স দেখাচ্ছিল, আরসিবির কালকে কনফিডেন্স দেখিয়েছে, এবং সেখানেই কিন্তু যে টিমগুলো অন পেপার অনেক স্ট্রং সেই টিমগুলোকে অপেক্ষাকৃত দুর্বল টিমগুলো হারিয়ে দিতে পারছে। তো এটা কিন্তু এখন আইপিএল এর একটা ফর্মুলা হয়ে গেছে, যে নিজেদেরকে ব্যাক করো, নিজেদের উপরে কনফিডেন্স রাখো, তাহলে এনিথিং ইজ পসিবল। সল্ট, পাতিদার কিংবা পাডিকাল তারা কিন্তু প্রত্যেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিল যে এক্সট্রা রিস্ক নিচ্ছে, যে কারণে তাদের উইকেট কিন্তু পড়তে দেখেছে। কেউ খুব বড় ইনিংস খেলেনি, হ্যাঁ পাতিদারের ইনিংসটা একটু বড় ছিল, কিন্তু পাডিকাল কিংবা সল্ট খুব কম সময় আউট হয়ে গেছে, কিন্তু যেটুকু সময় তারা ছিল তারা কিন্তু আরসিবির দিকে মোমেন্টামটা দিয়ে চলে গেছে। তারা কিন্তু ইম্প্যাক্টফুল ক্রিকেট খেলে চলে গেছে, যেটা কোথাও একটা আরসিবিকে অনেক বেশি কনফিডেন্স দেবে। কারণ পাডিকালের যে ফর্মটা প্রথম ম্যাচে তাকে কনভিন্সিং লাগেনি, অনেকেই বলা বলি করেছিল পাডিকালকে কেন খেলানো হচ্ছে, কেউই অ্যাকচুয়ালি নিজের টপ 11-এ পাডিকালকে রাখেনি। কিন্তু আমি কিন্তু পাডিকালের কথা বলেছিলাম, এবং কেন বলেছিলাম সেটা গতকালের ম্যাচে কিন্তু পাডিকাল কোথাও একটা প্রুফ করতে পেরেছে। এবং অনেকেই বলতে পারে যে আরসিবির সঙ্গে লাক ছিল, ডিউ পড়বার আপডেট ছিল, সেকেন্ড হাফে ডিউ পড়েনি। অনেকেই এরকমটা বলতে পারে যে পিচ স্লো আপ হয়ে গেছে সেকেন্ড হাফে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বোলিং যখন ভালো হয় না তখনই মনে হয় পিচ স্লো আপ হয়ে গেছে, যখনই বোলিং খারাপ হয় তখন মনে হয় এটা তো ব্যাটিংয়ের জন্য প্রচণ্ড একটা বড় স্বর্গ, মানে ইজিলি রান হচ্ছে, যেটা আরসিবি ব্যাটিংয়ে মনে হয়েছে। সিএসকে ব্যাটিংয়ে মনে হয়েছে যে ভাই পিচে একটা বিশাল বড় জুজু রয়েছে। কিন্তু হ্যাঁ, এটা বলতে হবে যে একটু পিচ স্লো আপ হয়েছে, এটা আমারও মনে হয়েছে, কিন্তু সেটার জন্য সিএসকে হেরেছে যে না কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে। সিএসকে খারাপ খেলেছে বলে হেরেছে, আরসিবি প্ল্যানিং ওয়াইজ বোলিং করেছে, যে কারণে তারা জিতেছে। কালকে হ্যাজেলউড এবং তার সঙ্গে সঙ্গে ভুবনেশ্বর কুমার অ্যাট দি ফার্স্ট প্লেস যেরকম সুইং করেছে, এবং তার সঙ্গে সঙ্গে হ্যাজেলউড স্পেশালি যেভাবে বাউন্স করেছে, বলে এমনিতেই হ্যাজেলউডের যেহেতু একটা হাইট রয়েছে সবসময় এক্সট্রা বাউন্স পায় অন্যান্য বোলারদের থেকে যে কোনো গ্রাউন্ডে, সেই জিনিসটা কিন্তু গতকাল অ্যাকচুয়ালি প্রচণ্ড ইম্প্যাক্ট রাখতে পেরেছে। আপনারা যদি লাস্ট কয়েকটা অ্যানালাইসিস ভিডিও আমার দেখেন, 14 বার আমি বলে এসেছি এই কথা, যে কেন ভাই বাউন্সারটা ট্রাই করছে না, টি20 ফরম্যাটে বাউন্সার জিনিসটা হারিয়ে যাচ্ছে কেন। সেখানে আপনারা গতকালের ম্যাচে দেখুন পাথিরানা কিন্তু বাউন্সার দিয়ে অ্যাকচুয়ালি বিরাট কোহলিকে শুরুর দিকে একটু স্ট্রাগল করেছে, তারপর বিরাট কামব্যাক করেছে পাথিরানার এগেনস্টে 100%। বিরাটের ক্লাস সেটা কোথাও একটা, মানে কত বড় প্লেয়ার সেটা কোথাও একটা প্রমাণ করে দিয়েছে, কিন্তু বাউন্সার কিন্তু অ্যাট দি ফার্স্ট প্লেস তাকে ট্রাভেল করছিল। সেম জিনিসটা হ্যাজেলউড কিন্তু রাহুল ত্রিপাঠীর এগেনস্টে করাতে পেরেছে, বা ঋতুরাজ গায়কোয়াড়কে কিন্তু করাতে পেরেছে। ঋতুরাজের ওটা ওই শটটা খেলা উচিত হয়নি। হ্যাঁ ডেফিনেটলি অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে ব্যাট করতে আসা, পাওয়ার প্লের মধ্যে রান করা, সেই মাইন্ডসেটটা ঠিক ছিল, অ্যাপ্রোচে ভুল ছিল না, কিন্তু যে বলটাকে ও মারতে গেছে, মানে একটা অফসাইডের বল এই জায়গাতে বাউন্স করছে আপনার, আপনি সেটাকে কাট করবেন, আপার কাট, সেরকম একটা প্রচেষ্টা থাকা উচিত ছিল। সেটাকে পুল করে একদম লেগ সাইডে মারা, সেই প্রচেষ্টাটা আমার মতে ভুল ছিল, এবং সেখানেই কিন্তু উইকেটটা পড়ে গেছে। বলটা পরিষ্কার বোঝা গেছে যে যেখানে পড়েছে সেখান থেকে যতটা বাউন্স ঋতুরাজ এক্সপেক্ট করছিল তার থেকে বেশি জাম্প করেছে। পাতিদারের ক্যাপ্টেন্সির এখানে প্রশংসা করতেই হবে, পাওয়ার প্লের মধ্যে কোনো ধরনের স্পিনারকে না আনা, চিপকে, এটা একটা ব্রিলিয়ান্ট সিদ্ধান্ত ছিল। বল যেভাবে সুইং করছিল সেখানে ফাস্ট বোলারদেরকেই 6টা ওভার করানো, লাস্টের ওভারটা ইয়াস দেয়ালকে দেওয়া, ভুবিকে দিয়ে 3টে, হ্যাজেলউডকে দিয়ে 2টো, এটা একটা ব্রিলিয়ান্ট সিদ্ধান্ত ছিল। এবং যেভাবে ফিল্ডিং সাজিয়েছে, প্রচন্ড অ্যাটাকিং মাইন্ডসেট থেকে শুধুমাত্র যে ব্যাটিং হয়েছে আরসিবি তা নয়, ফিল্ডিং সাজানো যদি আপনারা দেখেন
পাতিদারের, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্রেসিভ। কোথাও একটা স্টেটমেন্ট দিতে চাইছিল আরসিবি এবং যেটা বিগ টাইম ওয়ার্ক করেছে। এবং পাতিদারের ব্যাটিং নিয়ে এখানে কথা বলতেই হবে, সে কালকে সত্যিকারের ভালো ব্যাটিং করেছে এবং স্পিনারদের এগেনস্টে পাতিদার যে স্ট্রং সেটা আমরা সকলে জানি। হ্যাঁ, অনেকে বলতে পারে পাতিদারের লাক ছিল, হ্যাঁ সেইভাবে ব্যাপারটাকে আমরা দেখতে পারি, কারণ একটা শুরুতেই ক্যাচ মিস করেছে। কিন্তু ক্যাচ মিস করা এটা কার দোষ? এটা দীপক হুডার দোষ, এটা সিএসকে সমস্যা যে তাদের ফিল্ডার হাতের ক্যাচটা মিস করছে। যখন একজন খারাপ ক্রিকেট খেলবে তখন অন্যজন হয়তো আলাদা করে ভালো ক্রিকেট না খেললেও সে বেনিফিশিয়াল অবস্থানে যে যাবে সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কোথাও একটা পাতিদার দ্য ব্যাটসম্যান কিন্তু পাতিদার দ্য ক্যাপ্টেনকে হিউজ কনফিডেন্স দিচ্ছে। যখন আপনি বড় বড় হিট লাগাচ্ছেন, ছন্দে রয়েছেন, ব্যাটে ঠিক জায়গায় আপনার বলটা লাগছে, তখন কিন্তু ক্যাপ্টেন হিসেবেও পাতিদার কনফিডেন্সটা পাচ্ছে। এই জিনিসটা হয়েই থাকে, কারণ পাতিদার দ্য ক্যাপ্টেন যে সিদ্ধান্তগুলো গতকাল নিয়েছে, এই যে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট থেকে ব্যাটিং, আমি শুরুতেই বললাম সেটা ব্যাকফায়ার করতে পারতো। সেক্ষেত্রে পাস করে থেকে 20 রান কম আরসিবি তুলতে পারতো। তার সঙ্গে সঙ্গে ফিল্ড সাজানোর কথা বললাম, তার সঙ্গে সঙ্গে ক্রুণাল পান্ডিয়াকে বলে না আনাটা, সেটা কিন্তু একটা বিশাল বড় সিদ্ধান্ত ছিল। একটা প্রপার লজিক সেটা পেছনে ছিল যে সিএসকের মিডিল অর্ডারে অনেক বাহাতি রয়েছে, শিবম দুবে রয়েছে, জাদেজা রয়েছে, কারান রয়েছে, রাচিন শুরু থেকে ব্যাট করে যাচ্ছিল, যে কারণে কুণালকে আনা যাচ্ছিল না। এবার সেই সিদ্ধান্তটা কিন্তু কোথাও একটা ওয়ার্ক করে গেছে আরসিবির জন্য। কে বলতে পারতো যে কুণালকে আনা হলে রাচিন সেট হয়ে গেছিল, বা দুবে বড় 6 সিটার, আমরা সকলে জানি স্পিনার কিলার, সে হয়তো 1 ওভারে 3-6 মেরে দিল এবং সেক্ষেত্রে সম্পূর্ণরূপে মোমেন্টামটা সিএসকের দিকে চলে যেতে পারতো। আবার এটাও ভেবে দেখবার দরকার রয়েছে, কেকেআর এর সঙ্গে ম্যাচে কুণাল পান্ডিয়া দুর্দান্ত বোলিং করেছে, যেটা ব্যাটিং পিচ ছিল, সেখানে সে ওরকম বোলিং যদি করতে পারে, 4 উইকেট যদি নিতে পারে, তাহলে চিপকে কুণালকে না আনা, এটা কালকে যদি আরসিবি হেরে যেত, এই সিদ্ধান্তের কিন্তু হিউজ সমালোচনা হতো যে ভাই আগের ম্যাচে ওরকম বোলিং করে তাকে তুমি বলে আনছো না। আমি আশা করি পাতিদার গতকালের ম্যাচ থেকে এবং কেকেআর এর সঙ্গে যে ম্যাচটা সেটা থেকে শিক্ষা নেবে যে ক্যাপ্টেন হিসেবে নিজেকে ব্যাক করতে হয়। আমি যখন আরসিবি টিমের প্রিভিউ করেছিলাম, পাতিদারের ক্যাপ্টেন্সি নিয়ে আমি বলেছিলাম যে এখনই খারাপ ক্যাপ্টেন হবে সে, এটা ধরে আলোচনা করা উচিত নয়, কারণ কে বলতে পারে পাতিদার ভালো ক্যাপ্টেন্সি করলো। এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু প্রথম দুটো ম্যাচে হয়েছে এবং সে নিজের সিদ্ধান্তকে আগামী দিনও যদি ওয়ার্ক নাও করে তাহলেও ব্যাক করবে, এই আশা আমি রাখি। কারণ সেক্ষেত্রে আরসিবি একটা ভালো ক্যাপ্টেন পেতে পারে। যে ক্যাপ্টেন নিজেকে নিজে ডাউট করে, সে কখনো একটা ট্রফি দিতে পারে না একটা টিমকে। কখনো আপনার ওয়ার্ক করবে, কখনো ওয়ার্ক করবে না, কখনো আপনাকে সমালোচিত হতে হবে, আপনার সিদ্ধান্তের জন্য সেগুলো মেনে নিতে হবে। তবেই কিন্তু এরকম প্রথম দুটো ম্যাচের মতন ক্যাপ্টেন্সি ভবিষ্যতেও আমরা পাতিদার থেকে দেখতে পেতে পারি। এবং ইয়াশ দয়াল যেরকম বোলিং করেছে, সুয়াস শর্মা যেরকম বোলিং করেছে, যেরকম ওপরে দিয়েছে বল, যেরকম এয়ারে রেখেছে বল, মানে হাওয়ায় রেখেছে, সুয়াস একজন সাহসী স্পিনার এবং সেটা চিপকের মতন গ্রাউন্ডে দরকার। কোথাও একটা সেটা খুব খাপে খাপ হয়ে গেছে, মানে এই ধরনের মাঠে সুয়াস একজন ইম্প্যাক্টফুল বোলার হতে পারে, সেটা গতকাল আমরা দেখতে পেয়েছি। ইয়াশ দয়াল একজন বুদ্ধিমান বোলার। তো আরসিবির বোলিং লাইন আপ কিন্তু অন্যান্য অনেক বছর থেকে ফার স্ট্রং দেখাচ্ছে। আমি বলেইছিলাম যে অন্যান্য বছর থেকে এবার একটুখানি এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে, ইয়াশ দয়াল অনেক বেশি স্কিলফুল হয়ে উঠেছে। সবকিছু মিলিয়ে আরসিবিকে খুব শক্তিশালী একটা দল মনে হচ্ছে। আর ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ দিস টিম, এই যে কথাটা বলা হয়, সেটা এখন আরসিবির দিকে তাকিয়ে কিন্তু আমরা বলতেই পারি। এবং আমি আশা করবো যে প্রথম দুটো ম্যাচে তারা যেটা করতে পেরেছে সেটা আপকামিং ম্যাচেসগুলোতে তারা করতে পারবে। তার কারণ আরসিবির কিন্তু একটা খুব খারাপ জিনিস রয়েছে, ওরা কিন্তু হোম ম্যাচেসগুলো খুব বাজেভাবে হারে। ওরা অ্যাওয়েতে কিন্তু ভালো খেলেছে লাস্ট কয়েক বছর, গত বছরে যদি আপনারা দেখেন বেশি অ্যাওয়ে ম্যাচ জিতেছে, ওরা কিন্তু হোম ম্যাচ কম জিতেছে। তো সেটা ওদেরকে কোথাও একটা ভাবাবে। যদি বেঙ্গালুরুতে এই টিমটা একবার জেতা শুরু করে, তাহলে কিন্তু আপনি ধরে রাখতে পারেন যে এই টিমটা এবারে অনেক দূর যেতে চলেছে। এবং কে বলতে পারে 2025 সালটা তাদেরই। সেরকমই ক্রিকেট তারা প্রথম দুটো ম্যাচে খেলেছে। একমাত্র একটাই কনসার্নের জায়গা, সেটা হচ্ছে বিরাট কোহলি স্ট্রাইক রেট। বিরাট কোহলি কিন্তু অ্যাঙ্কার রোল প্লে করলেও তাকে এটা মাথায় রাখতে হবে যে অ্যাটলিস্ট 125 স্ট্রাইক রেটে আমাকে খেলতেই হবে। কারণ আজকের দিনে আইপিএল যে জায়গাতে গিয়ে পৌঁছেছে, সেখানে 100 স্ট্রাইক রেটে খেলে কিন্তু আরসিবি কোনো না কোনো দিন বিগ টাইম ভুগতে চলেছে। আরসিবির ফ্যানরা এটাই এক্সপেক্ট করবে যে সেটা যেন প্লে অফের দিন বা ফাইনালের দিন না হয়। এবার যদি সিএসকে কে নিয়ে কথা বলি, সবার আগে এখানে ঋতুর ক্যাপ্টেন্সির সমালোচনা করতেই হবে, তার কারণ সে ক্যাপ্টেন্সি এমন করেছে। অশ্বিনকে দিয়ে কিন্তু অত আগে বল করানো এটা ঠিক সিদ্ধান্ত ছিল না। সেখানেই কিন্তু কোথাও একটা প্রথম গন্ডগোলটা সিএসকে এন্ড থেকে হয়ে গেছে। খালিল ওরকম বোলিং করছে, স্যাম কুরানকে দিয়ে উল্টো দিক থেকে বল করে যাওয়া উচিত ছিল। অশ্বিনকে যদি আনতে হতো 5th ওভার 6th ওভার আনা যেতে পারতো, কিন্তু অতটা আগে ওটা দরকার ছিল না। স্যাম কুরানকে দিয়ে 2টো ওভার করানোর পরে 3rd ওভারটা আনা হলো একদম লাস্ট ওভারে, তার আগে কেন কুরান নয়? যেমন আমি বলছি একটা সিদ্ধান্ত ভালো নিচ্ছে, সেটা কি পার্থী রানাকে কিন্তু একদম শেষের জন্য ধরে রাখেনি। যখন দেখছে যে ম্যাচটা বাইরে চলে যাচ্ছে হাতের, পাডিকাল খুব ভালো ব্যাটিং করে দিল, পাতিদার এসে খেলানো আরম্ভ করে দিয়েছে। যদি এই উইকেটটা না নেওয়া যায় কোহলির এবং তার সঙ্গে সঙ্গে পাতিদারের, তাহলে মুশকিলে পড়বে সিএসকে। এটা বুঝে কিন্তু সঙ্গে সঙ্গে ঋতু অন্যান্য ম্যাচের মতন পার্থী রানাকে শেষের জন্য তুলে না রাখে 2টো ওভার কিন্তু করিয়ে দিয়েছিল। 2টো ডেথের জন্য ধরে রাখতেই হতো, ওটা কিছু করবার ছিল না। কিন্তু ঋতুর পক্ষে ক্যাপ্টেন হিসেবে যেটা সম্ভব ছিল পার্থী রানাকে দিয়ে 2টো ওভার পরপর করানোর, স্পেল করানো, সেটা কিন্তু সে করিয়েছে। এবার পার্থী রানা নর্মালি সিএসকে ম্যাচগুলো যদি আপনারা লাস্ট কয়েক বছর ধরে ফলো করেন, পার্থী রানা আসবার পর থেকে পার্থী রানা ওখানে একটা ব্রেক থ্রু দিয়ে দেয়, উইকেট পেয়ে যায়। সেটা গতকাল হয়নি, যে কারণে কোথাটা সিএসকে প্রবলেমে পড়ে গেছে। এবং সিএসকে কে ভাবতে হবে ধোনিকে নিয়ে। ধোনি 9 নম্বরে ব্যাট করতে নামছে, রবিচন্দ্রন অশ্বিনের পরে ধোনি আসছে। এটা কি হচ্ছে ভাই?
মানে তাহলে ধোনি খেলবার দরকার কি রয়েছে? যদি এইরকমই অবস্থা হবে যে তাকে 9 ব্যাট করতে নামতে হবে, তাহলে কি দরকার রয়েছে? এবছর তো ধোনি আনফিট, সেরকম কোনো আপডেট নেই। গত বছর না হয় একটু হাঁটুর সমস্যা ছিল, পরবর্তীতে সার্জারিও হয়েছে তার, সেটা আমি বুঝলাম, সেই সময় সে ফিট ছিল না, তবুও খেলেছে সেই বছরটা, ঠিক আছে। এই বছর তো সেরকম কিছু নয়, যেরকম ব্যাটিং সে লাস্ট ওভারে করলো, সে যদি সেটা করতেই পারবে 16 বলে 30, তাহলে সে আগে আসছে না কেন? 16 বলে 30ই করুক, বেশি বল তাকে খেলতে হবে না যদি তার পক্ষে সম্ভব না হয়, কিন্তু সেটা 5-6 ব্যাট করতে নেমে করুক, সেটা 9 নেমে করতে হচ্ছে যখন ম্যাচ হেরেই গেছে সিএসকে। তার পরবর্তীতে রানগুলোর ভ্যালু কি? এটা গেল হচ্ছে কয়েনের একটা সাইড। কয়েনের আর একটা সাইড রয়েছে যে ধোনি যে রানগুলো করছে সেগুলো অবশ্যই মূল্যবান, তার কারণ এখন আইপিএল ক্রিকেটে প্রত্যেকটা রান মূল্যবান। নেট রান রেট পরবর্তীতে গিয়ে প্রচন্ড ইম্প্যাক্ট ফেলে, আপনি প্লে অফসে যাবেন কি যাবেন না সেই বিষয়, তো সেখানে রানগুলো ইম্পর্টেন্ট ছিল, এটা একদম সত্যি কথা। এবং কোথাও একটা সিএসকে কিন্তু এটা সবসময় তাদের অ্যাপ্রোচে দেখতে পাওয়া যায়, যদি আপনারা ওভার দি ইয়ার তাদের খেলা ফলো করেন, যে বেসিক্সগুলো যখন ভুল হয়ে যায় তখন সিএসকে খুব সহজে হার মেনে নেয়, যে ভাই আজকের দিনটা আমার নয়, আজকে অপোনেন্ট জিতবে, আমরা হ্যাপি সেটার সঙ্গে, সেই ফ্যাক্টটার সঙ্গে, কিন্তু আমরা আজকে এমন কিছু করে নেব যেটা আমাদেরকে পরবর্তী ম্যাচগুলোতে জিততে সাহায্য করবে। তো সেই জিনিসটা গতকাল দেখতে পাওয়া গেছে, এবং এরকম ধরনের ম্যাচ আমরা সিএসকে এন্ড থেকে অনেকবারই কিন্তু লাস্ট কয়েক বছরে দেখতে পেয়েছি, যে যেখানে ওরা হার অনেক আগে মেনে নিয়েছে। গতকাল যদি আপনারা খেলা দেখেন, লাস্ট 5 ওভার বাকি থাকতে ওরা হার অলরেডি মেনে নিচ্ছে, যে আজকে তো আমরা হারবই, জানা গল্প, কিন্তু আমরা এখান থেকে কতটা নিজেদের সিচুয়েশন বেটার করে নেওয়া যায় পরবর্তী ম্যাচগুলোর জন্য, যাতে করে ম্যাচ টাইম আমাদের যারা লো এন্ডে ব্যাট করবে, ধোনি রয়েছে, যাদের রয়েছে, তারা সেই টাইমটা যাতে পেয়ে যায়, যাতে চিপকের পিচে, যেহেতু সেখানে তারা 7টা ম্যাচ খেলবে, সেখানে তারা কোথাও একটা ফিট হয়ে যায়, সেখানকার পিচের যে পেস রয়েছে সেটার সঙ্গে যাতে তারা ইউজ টু হয়ে যায়, যাতে করে পরবর্তী ম্যাচগুলোতে যখন এমন একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে ম্যাচটা জেতা সম্ভব, কালকের মতন হাত থেকে ম্যাচ বেরিয়ে যাবে সেটা হবে না, সেখানে যাতে করে ধোনি যাদের এটা পারফর্ম করতে পারে, যাতে করে 1 ওভারে 16 বাকি সেই ম্যাচটা তারা জিতিয়ে দিতে পারে। তো তারা কিন্তু এইভাবে ভাবে পুরো বিষয়টাকে, কারণ লাস্টের দিকে তাদের ব্যাটিং থেকে পরিষ্কার বোঝা গেছে তারা যে বিভৎস মেরে চালিয়ে সেখানে খেলতে চাইছে, জিততে চাইছে, ব্যাপারটা সেরকম নয়। মানে যাদের ব্যাটিং থেকেও সেটা পরিষ্কার, ধোনির ব্যাটিং থেকেও সেটা পরিষ্কার ছিল, লাস্ট ওভারটা বাদ দিয়ে দিল, মানে মিরাকেল করবো হঠাৎ করে লাস্ট 5 ওভারে কিছু একটা ধামাকাদার হবে, জিতে যাব, এইটাতে না সিএসকে বিশ্বাসই করে না। তাদের ক্রিকেট দেখলে, তাদের ম্যাচেস দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং এই অ্যাপ্রোচে তারা দেখুন 5টা আইপিএল ট্রফি পেয়েছে, সব থেকে সফল ফ্র্যাঞ্চাইজি অ্যালং উইথ মুম্বাই ইন্ডিয়ান্স। আপনি কি বলতে পারেন? প্রত্যেকটা টিমের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকবে, সিএসকে তে সফল হয়েছে, এবার দেখা যাক এই বছর তারা সফল হয় কি হয় না। তবে এটা বলতে পারি, এমএস ধোনি কিন্তু কিপার হিসেবে ডে বাই ডে, মানে সে বলে না যে ওয়াইনের মতন, যত দিন যাচ্ছে তত বেশি তার মানে গ্ল্যামার খুলতে থাকছে, সেই জিনিসটাই কিন্তু হচ্ছে। তার হ্যান্ডস আরো বেশি ফাস্ট হয়ে থাকছে, মানে যেরকম স্টাম্পিং সে প্রথম ম্যাচে, তার পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে করলো, সত্যি প্রশংসনীয়। মানে কিপার হিসেবে আমি বলছি, স্টাম্পিং এর ক্ষেত্রে স্পেশালি, আমি ক্যাচের ক্ষেত্রে বলবো না, কিন্তু স্টাম্পিং এ ধোনির এখনো জুড়ি মেলা ভার। কিন্তু ধোনিকে ওপরে ব্যাট করতে আসতেই হবে, কিপার কোটায় কিন্তু আইপিএলে খেলা যায় না, এবং শুধুমাত্র চিপকে যারা সিএসকে এর ফ্যান্স রয়েছে তারা খুশি হচ্ছে ব্যাট করতে ধোনি নামছে, এটা দেখলে মানে সেই জন্য ধোনি খেলে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। চিপকের বাইরে, চেন্নাইয়ের বাইরে, তামিলনাড়ুর বাইরে প্রচুর দর্শক, প্রচুর ফ্যান্স ধোনির রয়েছে, যারা ক্রিকেট বোঝে, তারা ধোনির এই 9 নম্বরে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্তটাতে প্রচন্ড অখুশি হচ্ছে। আমি চাইবো সে যদি 16 বল 20 বল এইটুকুই যদি তার ব্যাট করে ক্যাপাসিটি হয়, সেটা 5 নেমে 6 নেমে করুক, তারপর আউট হয়ে যায়, কোনো প্রবলেম নেই, রিটায়ার হার টিনি। আর সিএসকে এর মিডিল অর্ডার, যেদিনকে সিএসকে জিতে গেছে মুম্বাইয়ের সঙ্গে, আমি সেদিনই এই কনসার্ন বলেছিলাম যে মিডিল অর্ডার খুব দুর্বল দেখাচ্ছে। গতকালও কিন্তু সেই একই জিনিস ধরা পড়েছে, দুবেকে টাচে লাগছে না, জাদেজাকে টাচে লাগছে না, স্যাম কুরান তাকেও মনে হচ্ছে না যে সে ব্যাটে প্রচুর রান দিয়ে দেবে, তো প্রবলেম দেখাচ্ছে। দীপক হুড্ডা একেবারে জালি প্লেয়ার, যেভাবে ক্যাচটা সে গতদিন ফেলেছে, যেভাবে সে ব্যাটিং করেছে, একদম কনভিন্সিং লাগেনি। তো আমার কোথাও একটা মনে হচ্ছে বিজয় শঙ্করকে ইন করাও, আউট করে দাও দীপক হুড্ডাকে, এবং অন্যদিকে স্যাম কুরানকে বাদ দিয়ে দাও, কারণ স্যাম কুরানের জায়গায় যেই বিজয় শঙ্কর, মানে বিজয় শঙ্কর যেই হুডার জায়গায় ঢুকছে, তখন স্যাম কুরান যে কাজটা করে, যে ফাস্ট বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্করকে দিয়ে সেই কাজটা করিয়ে নাও, আর স্যাম কুরানের জায়গায় তোমরা প্রপার ব্যাটসম্যান আনো, যে জায়গায় দীপক হুড্ডাকে তুমি প্রপার ব্যাটসম্যান হিসেবে ভাবছো, সেটা কনওয়েকে সেই দায়িত্বটা দাও, কনওয়ের সঙ্গে ঋতুকে ওপেন করিয়ে দাও, ত্রিপাঠীকে মিডিল অর্ডারে নিয়ে চলে আসো, রচিন রবীন্দ্র ফার্স্ট ডাউনে খেলুক। এটা ছাড়া এখন আর অন্য কোনো অপশন সিএসকে এর কাছে খোলা নেই। যদি এই ব্যাটিং অর্ডারে একটু ফায়ার পাওয়ার আনতে, স্টেবিলিটি আনতে, সব থেকে বড় শব্দ স্টেবিলিটি আনতে হয়, তাহলে কনওয়েকে এই মুহূর্তে দরকার মাস্ট। এবার আমি একটুখানি চেন্নাই ফ্যানদের জন্য আশার আলো দেখাবো, তার কারণ সত্যিকারে আশার আলো রয়েছে। চিপকে একটা সাইডকে একদিন খারাপ লেগেছে মানে, বা মিডিল অর্ডারকে উইক দেখিয়েছে মানে, সত্যিকারের যে সেই ব্যাটিং অর্ডারটা সেটা প্রচন্ড খারাপ, টিমটা খুব দুর্বল, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। তার কারণ আমরা জানি চিপক কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা ব্যাটিং পিচ অফার করে না, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা যেরকম ব্যাটিং পিচে খেলছে সেটা কখনো চিপক অফারই করে না। তো যে কারণে হয়তো চেন্নাইয়ের ব্যাটিংকে খারাপ লাগছে, এরা যখন আহমেদাবাদে যাবে, এরা যখন কলকাতাতে যাবে, এরা যখন মুম্বাইতে যাবে, ব্যাঙ্গালোরে যাবে, আপনি দেখবেন টিমটাকে সম্পূর্ণ ডিফারেন্ট দেখাচ্ছে। এই শিবম দুবে একবারে হয়তো 4-6 মেরে দিচ্ছে, বা এই রাহুল ত্রিপাঠী
দেখবেন পাওয়ার প্লের মধ্যে ব্যাপক খেলিয়েছে, 18 বলে 50 করে দিয়েছে, এনিথিং ইজ পসিবল। তো সেটা আমাদেরকে কিন্তু কনসিডার করতে হবে যে ভাই চিপকে একটা টিমের ব্যাটিং দেখে তাদেরকে খুব বেশি জাজ করা এটা একেবারেই কিন্তু উচিত কাজ নয়। এবং চিপকে কিন্তু শিশির পড়াটা বিশাল বড় একটা ইস্যু হয়ে যায়। কালকে সিএসকে ধরে নিচ্ছিল শিশির পড়বে, যে কারণে তারা বোলিং ফার্স্ট নিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয় যে শিশির পড়ে না, এবং সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ইনিংসে যারা ব্যাট করতে নামে, যারা চেস করতে নামে, তাদের কিন্তু ব্যাটিং অর্ডারে একটা হিউজ কোল্যাপস আসে, সেটা সিএসকে কে ডুবিয়ে দিয়েছে। মানে কথার কথা, কালকে শিশির পড়লে সিএসকে ম্যাচে থাক, তখন দেখতে আরসিবি হেরে গেছে। বা যদি সিএসকে কালকে শিশির পড়বে না এটা ধরে নিয়ে টসে অন্যরকম সিদ্ধান্ত নিত, আরসিবি সেকেন্ডে ব্যাট করতে না, তখন দেখতেন আরসিবির ব্যাটিংয়ে কোল্যাপস আসছে। 40 ওভার চেন্নাইতে এক পিস থাকে না, তার সঙ্গে সঙ্গে শিশির পড়ার ফ্যাক্টর রয়েছে। এগুলো যদি একটা টিমের বিপরীতে কাজ করে, হিতে যদি কাজ না করে, সব কিছু যদি একদম অপোনেন্টকে হেল্প করা শুরু করে দেয়, তখন একটা টিমকে খুব খারাপ দেখায়, যেটা অ্যাকচুয়ালি সিএসকের সঙ্গে গতকাল হয়েছে। তার মানে এই সাইডটা খুব খারাপ সাইড, সেটা কিন্তু এখনই ধরে নেওয়া যাচ্ছে না। দুটো ম্যাচ দেখে এখনই এটা ধরে নেওয়া যাবে না। ইনফ্যাক্ট তারা কিন্তু একটা জিতে রয়েছে। আপনারা যদি চেন্নাই চিপকে খেলার ইতিহাস দেখেন, আপনারা কিন্তু দেখবেন তারা নিজেরা ব্যাটিং ফাস্ট করে টসে জিতলে, এবং তারা কিন্তু চেস করতে পাঠায় অপোনেন্টকে, কারণ তারা জানে কোল্যাপসটা আসে। শিশির পড়ার আপডেট না থাকলে কিন্তু সেই জিনিসটা আপনারা ভবিষ্যতে দেখতে পেতে পারেন। এবার সেটা সময় বলবে শিশির পড়বে কি পড়বে না চিপকে। তবে হোম ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই টিমটার জন্য। এবং বোলিং লাইন আপ, অশ্বিন জাদেজার কালকের দিনটা খারাপ গেছে, এক্সপিরিয়েন্স বোলার, তারা ফাইট ব্যাক করবে এই এক্সপেকটেশন আমরা রাখতে পারি। অন্যদিকে খালিল ফর্মে রয়েছে, খুব ভালো বোলিং সে দুটো ম্যাচই করেছে। নূর আহমেদ প্রচুর উইকেট দুটো ম্যাচই পেয়েছে, ভালো বোলিং সে করেছে। স্যাম কার্নকে কালকে শুরুর দিকের ওভারগুলোতে ইমপ্রেসিভ লেগেছে, লাস্ট ওভারটা বাদ দিয়ে দিলে লাস্ট ওভারে যে কোনো বোলার আইপিএল ম্যাচে মার খেয়ে যেতে পারে, তার জন্য আপনি তাকে বেশি জাজ করতে পারেন না। পাথিরানা তাকে কিন্তু কালকে ইমপ্রেসিভ দেখেছে, কোহলিকে সে ভালো বোলিং করছিল, একটা ওভারে মার খেয়ে গেছে ঠিকই, লাস্ট ওভারটা কত ভালো সে করেছে, দুটো উইকেট মাত্র 1 রান দিয়ে। তো এই বোলিং লাইন আপটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো, সিএসকে অন্যান্য বছর থেকে পার বেটার। এই টিমটা, এই ফ্র্যাঞ্চাইজিটা কিন্তু তুষার দেশপান্ডে বা শার্দুল ঠাকুর, এবছর ভালো খেলছে শার্দুল, যে কারণে মনে হবে আপনার হ্যাঁ শার্দুলের তো স্কিল রয়েছে, কিন্তু বিশাল কোনো স্কিলফুল বলে সে নয়। তুষার দেশপান্ডে শার্দুল ঠাকুরকে নিয়ে এরা ট্রফি জিতেছে, সেখানে এরকম একটা বোলিং লাইন আপ রয়েছে। তো গতকালে খারাপ ক্রিকেট দেখে না এই টিমটা পারবেই না, যাবেই না প্লে অফসে, সম্ভবই নয়, খুব বাজে টিম, এটা ধরে নেওয়ার কিন্তু আসলে কোনো কারণ নেই। সবে দুটো ম্যাচ, 12টা ম্যাচ এখনো বাকি রয়েছে। আপনাদের কি ওপিনিয়ন গতকালের ম্যাচ সম্পর্কে, আমার এই আলোচনা সম্পর্কে আপনারা ডিটেলসে সেটা জানতে পারেন। এরকম ক্রিকেট অ্যানালাইসিস চ্যানেল বেঙ্গলে খুব একটা বেশি আপনারা পাবেন না, যে কারণে আমি বলবো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি ক্রিকেটকে নিয়ে এরকম আলোচনা আপনারা পছন্দ করে থাকেন। এবং ক্রিকেট যারা ভালোবাসে আপনাদের বন্ধুরা, তাদের সঙ্গে শেয়ার করে দিন যারা প্রচুর পরিমাণে আইপিএল দেখে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।